প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ছাড় আমাকে, আজ থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। প্লিজ তুলি, একটাবার আমার কথাটা তো শোনো। আমি তোকে ভালোবাসি না, আমি অয়নকে ভালোবাসি। ছাড় আমাকে। না, আমি ছাড়বো না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তোমাকে ছাড়া আমি মরেই যাব। তুই মরলে আমার কি? আমি বললাম না আমি তোকে ভালোবাসি না, আমি অয়নকে ভালোবাসি। আজ থেকে আমাকে ভুলে যা। তুলি, তুমি না বলেছিলে তুমি আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো, তাহলে কিভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। আগে যখন বলেছিলাম তখন তোকে ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কিন্তু কেন? তোর মতো হাবা খ্যাত ছেলের সাথে এতদিন প্রেম করেছি যে সেটাই তোর ভাগ্য। এই বলে তুলি সেখান থেকে চলে যায়। আমি ওকে অনেক ডাকি, কিন্তু ও আমার দিকে একবারও ফিরেও তাকায় না। ঠিক তখনই মায়ের ডাকে ঈশানের ঘুম ভেঙে যায়। কিরে বাবা, আর কতক্ষণ ঘুমাবি? তোকে না বললাম আজকে তোর বড় বোনকে ছেলেপক্ষ দেখতে আসবে, অনেক কাজ পড়ে আছে, একটু সাহায্য কর আমাকে। ঠিক আছে মা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। ঈশানের মা চলে যায়, কিন্তু ঈশান তখনও বিছানায় বসে আছে। তখন ঈশান মনে মনে বলে, কেন তার কথা এত মনে হয়? আমি তো তাকে ভুলে থাকতে চাই, কিন্তু কেন ভুলতে পারি না? এটাই হয়তো ভালোবাসার টান। আমি তাকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমার ভালোবাসার মূল্য দেয়নি। ঈশান তখন আর কিছু না বলে একটি দীর্ঘশ্বাস ছেড়ে বিছানা থেকে উঠে পড়ে। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আরে এত বকবক করলে হবে? আমি হচ্ছি নায়ক, আর আমি এখন পর্যন্ত আমার পরিচয়টা দিতে পারলাম না। তো প্রিয় পাঠকরা, আমি হচ্ছি ঈশান বাবা বাবা ঢাকা শহরের একজন নামী ব্যবসায়ী। আমরা দুই ভাই বোন। আপু আমার থেকে 4 বছরের বড়, আর আজকে আপুকেই দেখতে আসবে ছেলেপক্ষ। তো এরপর ফ্রেশ হয়ে সোজা নিচে চলে আসলাম। বাবা ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছে। আমাকে দেখেই বাবা আমাকে ডাক দেয়। কিরে, কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি, কিন্তু তোর দেখি ঘুম ভাঙারই কোনো খবর নেই। কেন বাবা, কোনো দরকার ছিল নাকি? হ্যাঁ, তোকে একটু অফিসে যেতে হবে। একজন বিদেশি ক্লায়েন্ট আসবে ডিল করার জন্য। আমাকে তো এখন বাড়িতে থাকতে হবে, তাই আমি যেতে পারবো না। ঠিক আছে বাবা, কখন যেতে হবে? এখনই রেডি হয়ে চলে যাও অফিসে, ম্যানেজার তোকে সবটা বুঝিয়ে দিবে। ঈশান তখন কিছু না বলে তার রুমের দিকে যায়। রুমে যাওয়ার সময় ঈশান তার আপুর রুমে উকি মারে। ঈশান দেখতে পায় তার বোন ঐশী মেকআপ করছে। তখন ঈশান তার বোনের কাছে গিয়ে বলে, আমার আপু তো এমনিতেই সেরা সুন্দরী, তাহলে এত আটা ময়দা মাখার দরকার কেন? এই একদম পাম দিবি না আমাকে, পাম দিয়ে কোনো লাভ হবে না। ও মা, আমি পাম কেন দিব? তোকে আমার খুব ভালো করে চেনা আছে। আচ্ছা আপু, আমি এখন গেলাম, অফিসে যেতে হবে তাড়াতাড়ি। কেন অফিসে যাবি কেন? বাবা তো আজকে অফিসে যেতে পারবে না, আর এদিকে একটা বিদেশি ক্লায়েন্ট আসবে, ওদের সাথে ডিলটা ফাইনাল করতে হবে। এ বলে ঈশান রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। ঐশী ঈশানের পিছু পিছু আসতে আসতে বলে, আচ্ছা তুই অফিসের কাজ সেরে তাড়াতাড়ি চলে আসিস কেমন? কেন? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। ছেলেপক্ষের এখানে আমার একা থাকতে লজ্জা লাগবে, তুই পাশে থাকলে ভালো লাগবে। আচ্ছা আপু, আমি চেষ্টা করব। ঈশান তখন আর কিছু না বলে চলে যায়। কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না কেন সে তার ভালোবাসার মানুষটির কথা ভুলে থাকতে পারছে না, অফিসের কাজে মনোযোগ দিতে পারছে না। সে নিয়ে তার মনে সন্দেহ জাগে। ঈশান তখন একটি গভীর শ্বাস ফেলে তার রুমের দিকে হাঁটা দেয়। অফিসের জন্য তৈরি হয়ে সে বেরিয়ে পড়ে। রাস্তায় বের হয়ে সে ভাবতে থাকে, অনেক দিন পর সে 2 বছর আগে বিচ্ছেদ হওয়া ভালোবাসার কথা মনে পড়ল। তাই তার মন আজ বিষণ্ণ। ঈশান তার গাড়িতে উঠে অফিসের দিকে রওনা দেয়। অফিসে পৌঁছানোর পর ঈশান তার ম্যানেজারের সাথে কথা বলে। স্যার, আমরা এই ডিলটা করলে অনেক লাভ হবে। সেটাই। স্যার, আপনি কি অন্য কিছু ভাবছেন? না, কিছু না। ঈশান তখন ম্যানেজারের সাথে মিটিং শেষ করে। মিটিং শেষে ঈশান তার বাবার কাছে ফোন করে। বাবা, আমি মিটিং শেষ করে বাড়ি ফিরছি। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস। ঈশান তখন আর কিছু না বলে গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির সামনে যখন পৌঁছায় তখন সে দেখতে পায় তাদের বাড়ির সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। ঈশান বুঝতে পারে এই গাড়িতেই ছেলেপক্ষ এসেছে।
ঈশান তখন গাড়িতে বসে কিছুক্ষণ অপেক্ষা করে। তারপর সে গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করে। ঈশান ভিতরে প্রবেশ করতে দেখে তার বাবা ছেলেপক্ষের সাথে কথা বলছে। ঠিক তখনই একজনের দিকে চোখ যেতে ঈশান থমকে যায়। সে যেন কোনো কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ঈশানের বাবা তখন ঈশানের দিকে এগিয়ে আসে। তিনি ঈশানকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। এ হচ্ছে আমার একমাত্র ছেলে ঈশান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাবার তো আজকে আপনাদের সময় দিতে হবে, অন্যদিকে অফিসে বিদেশি ক্লায়েন্টদের সাথে ডিল ছিল, তাই বাবার বদলে আমি গিয়েছিলাম। তুমি তো মাত্র ভার্সিটিতে পড়ো শুনলাম, তাহলে বিদেশি ক্লায়েন্টদের সামলাতে পারো ঠিক করে? আমার ছেলে বলে কথা ভাই সাহেব, আমার ছেলে আমার থেকেও ভালোভাবে ক্লায়েন্টদের হ্যান্ডেল করতে পারে। মাশাআল্লাহ। আচ্ছা বাবা, তুমি বসো। ঈশান গিয়ে ঐশীর পাশে বসে পড়ে, কিন্তু একজোড়া চোখ এখনো ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান একবার মেয়েটির দিকে তাকায়, তারপর আবার চোখ ফিরিয়ে নেয়। আচ্ছা ঈশান, তুই ঐশীকে নিয়ে রুমে যা, আমরা পাকা কথাটা সেরে ফেলি। ঈশান তখন ঐশীকে নিয়ে রুমে যায়। ঐশীকে বিছানায় বসিয়ে দিয়ে ঈশান টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। কি রে, তোকে তো দেখলাম বারবার আমার ননদের দিকে তাকাচ্ছিস। ক্লাস খেলি নাকি? হ্যাঁ আমার আর খেয়ে দে কাজ নেই। বাড়িতে এসে তো যেভাবে তাকিয়েছিলি, বাহ বাহ, সেটিং করিয়ে দিতে হবে কিনা বল বল। তারা এভাবেই দুষ্টামি করছিল। তখনই রুমে ঐশীর হবু ননদ আসে। কি ব্যাপার, ভাই বোন কি আড্ডা দিচ্ছেন নাকি? আরে তুলি, নাকি এদিকে এসে বসো। ধন্যবাদ আপু, মানে ভাবি। ঐশী ওয়াশরুমে চলে যায়। ঈশান চোখ অন্যদিকে ফিরে রেখেছে। তুলি ঈশানের কাছে গিয়ে বলে, হাই, আমি তুলি। আপু, আমি ঈশান। ঈশানের মুখে আপু ডাক শুনে তুলির বুক ধক করে ওঠে। তুলি নিজেকে সামলে বলে, এখন কি আপু হয়ে গেলাম? আপনি তো আমার সিনিয়র, তাই আপু হবেন, এটাই স্বাভাবিক। ঈশানের মুখে আপু ডাকটা শুনে তুলির চোখে মুখে এক মিশ্র অনুভূতি ফুটে ওঠে। সে যেন এই ডাকটা আশা করেনি। তার চোখে একরাশ অভিমান আর বিষণ্ণতা খেলা করে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে সে হাসার চেষ্টা করে। তুমি তো আমাকে চিনতেই পারোনি, তাই না? না, আপনাকে চিনব কিভাবে? আজকেই তো প্রথম দেখা হচ্ছে। সত্যিই চিনতে পারোনি? ভালো করে দেখো তো। তুলির কথাই ঈশান এবার তার দিকে তাকায়। চোখ দুটো একে অপরের চোখে আটকে যায়। দুজনের মাঝে নীরবতা নেমে আসে। সেই নীরবতা যেন অতীতের বহু না বলা কথা আর অনুশোচনার ভার নিয়ে আসে। ঈশান এবার তুলিকে ভালো করে দেখে। সেই একই মায়াবী চোখ, একই হাসি। আজ শুধু এই হাসিটা তার কাছে মিথ্যা মনে হয়। তার মনে হয় সেই পুরনো কষ্টটা আবার দানা বাঁধতে থাকে। চিনতে পারলাম, আপনি তুলি, আমার বড় বোনের হবু ননদ, আর আমি ঈশান, আপনার ভাবির একমাত্র ভাই। ঈশানের এই কথা শুনে তুলির চোখে জল চলে আসে। সে হয়তো ভেবেছিল ঈশান তাকে দেখে খুশি হবে, পুরনো স্মৃতি মনে করবে, কিন্তু ঈশানের কাঠিন্যতা তাকে আঘাত করে। ঈশান, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু আমি তো... আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি বরং আমার আপুর কাছে যান। ঐশী আপু ওয়াশরুম থেকে বের হলে আপনাদের কথাবার্তা শুরু করতে পারবেন না। ঈশান কথাটি বলেই রুম থেকে বের হতে যায়। তুলি পিছন থেকে ডাকতে থাকে, ঈশান দাঁড়াও প্লিজ, আমার কথাগুলো শোনো। ঈশান আর দাঁড়ায় না, সে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। তুলি অসহায় চোখে তার চলে যাওয়া দেখতে থাকে। ঈশানের এই আচরণে সে কষ্ট পেলেও বুঝতে পারে সে নিজেই এই কষ্টের জন্ম দিয়েছে। ঐশী ওয়াশরুম থেকে বেরিয়ে তুলিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। কি ব্যাপার তুলি, তুমি একা দাঁড়িয়ে আছো কেন? ঈশান কোথায়? ও হয়তো নিচে গেছে। একা একা চলে গেল, অদ্ভুত তো। চলো নিচে যাই, বাবা মনে হয় পাকা কথা বলে ফেলেছেন। ঐশী আর তুলি নিচে নেমে যায়। ততক্ষণে ঈশান তার বাবার পাশে গিয়ে বসে পড়েছে। তুলিকে দেখে ঈশান অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ঐশীকে দেখে তুলির বাবা বলে, এসো মা, এসো। আমরা সবাই মিলে ঠিক করেছি আগামী মাসেই বিয়ের দিন ধার্য করা হবে, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। আমাদের কোনো আপত্তি নেই।
তুলির বাবা মা আর ভাই হৃদয়ও রাজি হয়। সবাই এক মুহূর্তের জন্য আনন্দিত হয়ে ওঠে, কেবল ঈশান ছাড়া। সে এখনও গম্ভীর হয়ে বসে আছে, তার মন যেন এই আনন্দে অংশ হতে পারছে না। কি ব্যাপার শালাবাবু, তোমার তো মন খারাপ লাগছে, কিছু হয়েছে নাকি? না ভাইয়া, কিছু হয়নি, একটু টায়ার্ড আছি। ঐশী বিয়ের কথা পাকা হয়ে যাওয়ায় সবাই উৎফুল্ল হয়ে ওঠে। হৃদয় তার পরিবারের সবাই ঈশানের পরিবারের কাছ থেকে বিদায় নেয়। গাড়িতে ওঠার আগে তুলি একবার ঈশানের দিকে তাকায়। ঈশান তখনও তার দিকে মুখ ফিরিয়ে রেখেছে। তুলির চোখে আবারও জল আসে। সে দ্রুত গাড়িতে উঠে বসে। গাড়ি চলে যাওয়ার পর ঈশান যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে সোজা নিজের ঘরে চলে যায়। বিছানায় বসে ঈশান একটি দীর্ঘশ্বাস ছাড়ে। তুলি, আজ তুমি আমার জীবনে ফিরে এসেছো, কিন্তু সেই তুলি হয়ে নয় যে তুলিকে আমি ভালোবেসেছিলাম। আজ তুমি আমার বড় বোনের ননদ, আর আমাদের সম্পর্কটাও এখন কেবল সেইটুকুতেই সীমাবদ্ধ। আমি আর তোমাকে আমার জীবনে কোনো সুযোগ দেব না। ঈশান তার মনের এক কঠোর প্রতিজ্ঞা করে, কিন্তু সে জানে না এই প্রতিজ্ঞা রক্ষা করা কতটা কঠিন হবে, কারণ ভালোবাসার টান এত সহজে ভোলা নয়। ঐশী বিয়ের কথা পাকা হওয়ার পর ঈশান তার ঘরে দরজা বন্ধ করে দেয়। তার মাথায় তুলির সাথে ঘটে যাওয়া পুরনো স্মৃতিগুলো ঘুরপাক খাচ্ছিল। সেই সব স্মৃতিগুলো মনে করতে গিয়ে তার বুকটা ফেটে যাচ্ছিল। সে মনে মনে ভাবতে থাকে, তুলি, তুমি আমাকে কেন ছেড়ে গিয়েছিলে? আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল যে তুমি আমাকে ছেড়ে অন্য ছেলের হাত ধরেছিলে? আমি তো তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, আর এখন যখন ফিরে এলে তখন আমার বড় বোনের ননদ হয়ে আমার আপু যার সাথে সংসার করবে, তুমি তার ছোট বোন, এ কেমন খেলা খেলছে আমার সাথে ভাগ্য। ঈশান তখন আর কিছু না ভেবে রেখে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সোজা ছাদে চলে যায়। ছাদের রেলিং ধরে সে নিচে তাকিয়ে আছে আর এক গভীর চিন্তায় মগ্ন। তখনই তার বাবা তার কাছে আসে। কি রে বাবা, এই সন্ধ্যাবেলা ছাদে কি করছিস? নিচে আয়। বাবা, তুমি এখানে? হ্যাঁ, তুই একা একা ছাদে চলে এলি যে, তাই দেখতে এলাম। তোর কি মন খারাপ? না বাবা, মন খারাপ হবে কেন? তুই যতই লুকানোর চেষ্টা করিস না কেন, আমি তোর বাবা, আমি জানি তোর মন খারাপ। কি হয়েছে আমাকে বল। ঈশান তার বাবাকে বলতে চাইলেও বলতে পারে না, কারণ তুলির সাথে তার সম্পর্কটা কেউই জানতো না। তুলি তাকে সম্পর্কটা গোপন রাখতে বলেছিল। কিছু হয়নি বাবা, তুমি যাও, আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ঈশানের বাবা চলে যাওয়ার পর ঈশান আবার ভাবতে থাকে। সে ভাবে তুলি হয়তো তার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সে তুলিকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। তাহলে কি সে ভুল করেছে? ঈশান মনে মনে বলে। আমি কি তুলির সাথে বেশি কঠোর ব্যবহার করে ফেলেছি? ওর হয়তো কিছু বলার ছিল। আচ্ছা, আমি তো চাইলে ওর সাথে কথা বলতে পারি, কিন্তু ওর সাথে কথা বলবো কিভাবে? আপু আর ভাবির মধ্যে দিয়ে কথা বলাটা তো ঠিক হবে না। ওইদিকে তুলি বাড়িতে গিয়ে চুপচাপ নিজের রুমে বসে আছে। তার মনটাও ঈশানের মতোই খারাপ। সে ভাবছিল ঈশান তাকে কতটা ঘৃণা করে। তখনই তার রুমে তার ভাই হৃদয় আসে। কিরে তুলি, তুই এখানে একা একা বসে আছিস কেন? কিছু না ভাইয়া। তোর কি মন খারাপ? না ভাইয়া। আমাকে মিথ্যে বলিস না, আমি জানি তোর মন খারাপ। কি হয়েছে আমাকে বল। কিছু না ভাইয়া, এমনিতেই মনটা ভালো নেই। ঠিক আছে, কিছু প্রয়োজন হলে বলিস। পরের দিন সকালবেলা ঈশান তার মায়ের সাথে সকালের নাস্তা খাচ্ছিল। তখনই তার মোবাইলে একটি মেসেজ আসে। মেসেজটি ছিল তুলির। হাই ঈশান, আমি তুলি। তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কি আজ বিকেলে আমার সাথে দেখা করতে পারবে? ঈশান মেসেজটি পড়ে অবাক হয়। সে কি উত্তর দিবে বুঝতে পারে না। তার মনে পুরনো ভালোবাসার টান আর নতুন করে জমা হওয়া রাগ দুটোই কাজ করছে। সে কি তুলির সাথে দেখা করবে, নাকি তাকে এড়িয়ে যাবে? এরপর কি হতে পারে বলে মনে করেন? ঈশান কি তুলিটাকে সাড়া দেবে? তুলির পাঠানো মেসেজটা দেখে ঈশান এক মুহূর্তের জন্য থমকে যায়। তার মনে পুরনো অভিমান আর রাগটা আবার মাথা জাড়া দিয়ে ওঠে। সে ভাবে যে মেয়েটা তাকে এত সহজে ছেড়ে চলে গিয়েছিল, আজ তার কি এমন দরকার পড়লো যে আবার কথা বলতে চাইছে। ঈশান মনে মনে ঠিক করে সে তুলির সাথে দেখা করবে না। তুলি, তুমি আমাকে ছেড়ে যেতে পারোনি, কিন্তু আমি তোমাকে ভুলে গেছি। আমার জীবনে
তোমার আর কোনো জায়গা নেই। ঈশান তখন আর কিছু না ভেবে তুলিকে রিপ্লাই দেয়। মেসেজ তুলি আপু, তোমার সাথে আমার কোনো কথা নেই, আর তোমার সাথে আমার দেখা করারও কোনো দরকার নেই। টা পাঠিয়ে ঈশান তার মোবাইলটা পকেট থেকে রেখে দেয়। তার মনটা শান্ত হয়ে যায়। সেভাবে তুলির সাথে কথা না বলে সে হয়তো ঠিক কাজ করেছে। ওদিকে তুলি ঈশানের মেসেজটা দেখে কান্না করে, তার বুকটা ভেঙে যায়। সেভাবে ঈশান তাকে কতটা ঘৃণা করে। সে আশা করেছিল ঈশান তার সাথে দেখা করবে, কিন্তু ঈশানের মেসেজটা দেখে তার সব আশা শেষ হয়ে যায়। ঈশান, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি তোমাকে ঘৃণা করতে পারি না। আমি তোমাকে এখনো ভালোবাসি। তুলি তখন আর কিছু না ভেবে তার রুম থেকে বের হয়ে যায়। সে তার ভাইয়ের কাছে যায়। কিরে তুলি, মুখটা এমন শুকনো কেন? কিছু হয়েছে নাকি? কিছু না ভাইয়া, এমনিতেই মনটা ভালো নেই। বুঝলাম না তোর কি হয়েছে। তুই নিজেও বলবি না, আবার কষ্ট পাবি। তুই যেহেতু বলবি না, আমিও জোর করছি না। কোনো সাহায্য লাগলে বলিস। ধন্যবাদ ভাইয়া। এদিকে ঈশান তার বাবার অফিসে যায়। তার মনটা তখনও শান্ত। সে তার কাজকর্মে মনোযোগ দেয়, কিন্তু সে বারবার তুলি কথা মনে করছে। সে ভাবে তুলি কি সত্যি তাকে ভালোবাসে। তুলি, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কেন আমাকে ছেড়ে গিয়েছিলে? তোমার ভালোবাসাটা কি মিথ্যে ছিল? ঈশান তখন আর কিছু না ভেবে নিজের কাজে মনোযোগ দেয়। সে ভাবে তুলি কথা ভেবে আর লাভ নেই। সেদিন ঈশান সারাদিন অফিসেই তুলির কথা বলতে পারছিল না। বারবার তার মনে হচ্ছিল তুলিকে ফিরিয়ে দেওয়াটা কি ঠিক হলো, কিন্তু পরক্ষণে তার মনে পুরনো কষ্টটা জেগে উঠছিল। অফিসের কাজ শেষে সে বাড়ি ফেরে। রাতে খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। সে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলটা দেখছিল। এমন সময় তার মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। প্রথমে সে রিসিভ করতে চায় না, কিন্তু বারবার কল আসে সে রিসিভ করে। হ্যালো, কে বলছেন? ঈশান, আমি তুলি। তুলির কণ্ঠস্বর শুনে ঈশান চমকে ওঠে। সে এক মুহূর্তের জন্য কথা বলতে পারে না। তার মনে একরাশ রাগ আর অভিমান একসাথে কাজ করে। আপনি আমার নম্বর কোথায় পেলেন? আমি তো আপনাকে বলেছিলাম আমার সাথে কথা বলতে চাই না। ভাইয়াকে বলে ভাবির কাছ থেকে নিয়েছি। ঈশান, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। প্লিজ আমার কথাগুলো শোনো। আমার আপনার কোনো কথা শোনার দরকার নেই, যা বলার সব বলে দিয়েছেন আপনি। প্লিজ ঈশান, আমি জানি আমি ভুল করেছিলাম। অয়ন কখনোই আমাকে ভালোবাসতো না। ও আর একটা মেয়ের সাথে রিলেশন করত। সব কিছু জানার পর আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলি। তখনই আমি বুঝতে পারি তুমি সত্যিকারে আমাকে ভালোবাসতে। আপনি অনেক দেরি করে ফেলেছেন আপু, আর আমি এই মুহূর্তে এসব কথা বলতে আগ্রহী নই। ঈশান কথাটি বলেই কলটা কেটে দেয়। তুলি তখন কেঁদে দেয়। তা সে ভেজা চোখে ফোনের দিকে তাকিয়ে থাকে। আর আমি জানি ঈশান, আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমি জানি আমার ভুলের ক্ষমা নেই, কিন্তু একবার আমাকে সুযোগ দাও। আমি তোমাকে বোঝাতে চাই আমি কতটা অনুতপ্ত। তার ভেজা চোখে ফোনের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে ঈশান কলটা কেটে দিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। তার বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় চলছে। তুলির বলা কথাগুলো তার কানে বারবার বাজতে থাকে। এতদিন পর কেন মনে পড়লো আমার ভালোবাসার কথা? যখন তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন তুমি আমাকে ফেলে গিয়েছিলে, আর আজ যখন আমি তোমাকে ভুলতে শুরু করেছি তখন তুমি ফিরে এলে। আমি আর এই খেলার অংশ হতে চাই না। কেন? দর্শক এরপর কি হতে পারে বলে মনে করেন? তুলি কি আবার ঈশানের সাথে যোগাযোগের চেষ্টা করবে, নাকি ঈশান তার মনে কথাগুলো শুনতে রাজি হবে? উত্তর পেতে গল্পের সাথে থাকুন। এভাবে কেটে যায় আরও 2টি দিন। সেদিন রাতে ডিনারের সময় ঈশানের মা সবাইকে উদ্দেশ্য করে বলেন, হৃদয়ের মা কল করেছিল, ওনারা আগামীকাল আসছেন। কেন আসবেন ওনারা? বিয়ের মাত্র 10 দিন বাকি, আর ওনারা এখনো ঐশীকে আংটি পরাতে পারেননি, তাই কালকে এসে আংটি পরিয়ে দিয়ে যাবেন। ঠিক তখনই ঈশানের বাবা বলেন, তোমাদের বলতে মনে নেই, আগামীকাল বড় ভাই আসছে। ফারিহা অনেক জেদ করেছে, তাই ওনারা একটু আগে চলে আসবে। ভালোই তো হয়েছে। ঠিক আছে, এখন তাহলে সবাই খাও। তখন সবাই খাওয়া দাওয়া শুরু করে। ফারিয়া আসবে শুনে ঈশান একটু খুশি হয়। আসলে ঈশান আর ফারিয়া চাচাতো ভাই বোন হলো। ফারিয়া হচ্ছে ঈশানের বেস্ট ফ্রেন্ড। নিজেদের জীবনের এমন কিছুই একজন অন্যজনকে জানায়, এমনকি তুলির বিষয়টাও ফারিয়া জানে। এরপর ডিনার শেষে
এরপর ডিনার শেষে যে যার রুমে চলে যায়। পরের দিন সকাল থেকে বাড়িতে আবার ব্যস্ততা, কিন্তু ঈশান তার রুমেই বসে আছে। হৃদয়ের পরিবার আসবে বিকেলে, আর অন্যদিকে ফারিয়াদেরও আসতে সময় লাগবে। দৃশ্য পরিবর্তন হয় বিকেল 4টায়। হৃদয়ের পরিবার চলে এসেছে। দুই পরিবার সোফায় বসে কথাবার্তা বলছে, কিন্তু তুলি চোখ ঈশানের দিকে। ঈশান চুপচাপ ড্রয়িং রুমের একপাশে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বাড়ির মেন গেটে কলিং বেলের আওয়াজ হলে কাজের লোক গিয়ে দরজা খুলে দেয়। হ্যাঁ দর্শক, যাদের আশা করেছেন তারাই এসেছে, ঈশানের বড় চাচা, চাচি আর ফারিয়া। ফারিয়া এসেই তাড়াতাড়ি ভিতরে গিয়ে কেউ কিছু বলার আগেই ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে। ঈশানও তাকে জড়িয়ে ধরে। এটা দেখে তো তুলি রেগে যায়, তার চোখ লাল হয়ে যায়। তখন ফারিয়ার বাবা মা ভিতরে আসলে ঈশানের বাবা মার সাথে পরিচয় করিয়ে দেন। তাহলে এই মেয়েটি হচ্ছে ঈশানের চাচাতো বোন। যেভাবে জড়িয়ে ধরেছে দেখে যেন মনে হচ্ছে খুব গভীর সম্পর্ক, অনেক দিন পর দেখা হয়েছে। হ্যাঁ, এই দুইটার মধ্যে ছোটবেলা থেকেই খুব ভালো সম্পর্ক, সব সময় একটা অন্যটার পিছনে লেগে থাকে। দুজনের বন্ডিং অনেক ভালো, তাই ভাবছি কয়েকদিন পর সময় হলে দুজনের বিয়ে দিয়ে দেব। একসাথে দুই ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিলেই তো পারেন। তোর সাথে অনেক কথা আছে, ওপরে চল। তখন ফারিয়া ঈশানের হাত ধরে উপরে চলে যায়। এটা দেখে তুলি আর চুপ থাকতে পারে না। ওরা চলে গেল কেন? আরে এই দুইটা এতদিন পর এক হয়েছে না, এখন কাউকেই চিনবে না। কত আলোচনা করবে দুইজন মিলে, রাতে ঘুমাবে কিনা সেটাও সন্দেহ। বাবা, বন্ডিং তো দেখছি আসলেই অনেক ভালো। তারপর এইদিকে সবাই কথা বলছে, অন্যদিকে ঈশান আর ফারিয়া রুমে গিয়ে বসে। আচ্ছা আগে বল তো, এই কয়দিন তুই অফলাইন কেন? তার সাথে তোকে দেখেই মনে হচ্ছে তোর মন খারাপ। কোনো বাহানা না দেখিয়ে তাড়াতাড়ি বল কি হয়েছে। 2 বছর পর আবারও তুলির সাথে দেখা হয়েছে। কি? ও আবার কোথা থেকে এসেছে? নিচে ঐশী আপুর সাথে যেই মেয়েটাকে বসে থাকতে দেখলি সেটাই তুলি। তুই তো কখনো দেখিসনি, তাই চিনতে পারিসনি। তার মানে তুলি হচ্ছে ঐশী আপুর ননদ? হুম। বাহ বাহ, কি সুন্দর কপাল। কিছুই ভালো লাগছে না আমার কাছে। বারবার ক্ষমা চাইছে, সে নাকি ভুল বুঝতে পেরেছে। যেই ছেলের সাথে রিলেশন করতো ওর সাথে ব্রেকআপ করে ফেলেছে। আচ্ছা ভাই, এখন এগুলো বাদ দে। তোর একমাত্র বোনের বিয়ে, চিল মোডে থাকবি। আর তুই এরকম মন খারাপ নিয়ে থাকলে হবে? এখন আমি এসে গেছি, তোর মন খারাপ আর থাকতে দিব না। এই দুইটা একা একা এতক্ষণ উপরে কি করছে? আর ভালো লাগছে না। কি যে করি, আইডিয়া। আন্টি, আমি ভাবিকে রুমে নিয়ে যাই। ভাবি ভারী জামা কাপড় পরে আছে তো অস্বস্তি লাগতে পারে। ঠিক আছে মা, নিয়ে যাও। ঐশী তখন তুলির সাথে তার রুমে যায়, কিন্তু তুলির মনটা তখন ঈশানের দিকে। সে বারবার ঈশানের ঘরের দিকে তাকাচ্ছে। ঐশীর রুম থেকে ঈশানদের দেখা যায়। তুলি দেখতে পাই ঈশান আর ফারিয়া তখনও গল্প করছে। এরা এখনো গল্প করছে? এদের কি কোনো কাজ নেই? তুলি তখন আর নিজেকে সামলাতে পারে না। সে ঐশীকে কিছু না বলে চুপচাপ ঈশানের ঘরের দিকে যায়। সে আস্তে আস্তে দরজায় নক করে। ঈশান দরজা খুলে তুলিকে দেখে অবাক হয়ে যায়। আপনি এখানে কি করছেন? আমার দরকার আছে। ঈশান তখন তুলিকে দরজা থেকে সরাতে যায়। তখন ফারিয়া ঈশানকে বলে, কি রে, দরজা থেকে সরে দাঁড়া, আপুকে আসতে দে। ও না, ও হচ্ছে তুলি, ঐশী আপুর ননদ। ও, তাহলে এই হচ্ছে তুলি, যার কারণে আমার ভাইটার এই অবস্থা। ফারিয়ার কথায় তুলি অবাক হয়ে যায়। সে ভাবে, ফারিয়া কি তাহলে সব জানে? কি ব্যাপার, কিছু দরকার আছে? হ্যাঁ, ঈশানের সাথে কথা আছে। তাহলে বলো, আমি তো আছি। আমি ঈশানের সাথে একা কথা বলতে চাই। কেন? আমার সামনে বলতে সমস্যা কোথায়? আমি তো ঈশানের বেস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে কোনো গোপন বিষয় নেই। ফারিয়ার কথায় তুলি রেগে যায়। সে ফারিয়াকে কিছু বলতে যায়, তখনই ঈশান বলে, আপনি এখন যান, আমার আপনার সাথে কোনো কথা নেই। ঈশান, আমি এই মুহূর্তে আপনার সাথে কোনো কথা বলতে চাই না।
ঈশানের কথায় তুলি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর ফারিয়া ঈশানকে জড়িয়ে ধরে। কি হয়েছে ঈশান? ওকে এত কথা শোনাচ্ছিস কেন? কি বলবো বলো, ওকে দেখে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। আমি জানি ঈশান, কিন্তু তুই যদি এভাবে থাকিস তাহলে তুলি তোকে বিরক্ত করবে। তুই ওকে বোঝানোর চেষ্টা কর। কি বোঝাবো, ও তো আমার কোনো কথাই শুনতে চায় না। তাহলে তুই ওকে বল যে তুই ওর সাথে কথা বলতে চাস না। ঠিক আছে। ঈশান আর ফারিয়া তখন আবার গল্প করতে শুরু করে। তাদের মধ্যে কথাবার্তা চলমান থাকে। সন্ধ্যা শেষ হয়ে রাত 8টা বাজতে চলল। সবাই যখন গল্পে ব্যস্ত তখন ঈশানের বাবা ঈশানকে ডাক দিলেন। শোন ঈশান, বিআই সাহেবদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। তুই বরং এখন ওনাদেরকে তোর গাড়িতে করে ওদের বাড়ি ড্রপ করে দিয়ে আয়। ঈশান তখন কথাটা শুনল। তখন তার পিছে পিছে ফারিয়াও চলে আসলো। না না, এসবের দরকার নেই। এখন বাড়িতে যেতে যেতে রাত হয়ে যাবে, তারপর আবার এত রাতে বের হওয়ার দরকার নেই। আপনারা বরং আজ থেকে গেলেই তো পারেন। বিআইন, কথাটা কিন্তু মন্দ বলেননি। আপনারা থেকে গেলে সবচেয়ে ভালো হয়। কিন্তু বিয়াই, আর কোনো কিন্তু নয়, আমি যেটা বললাম সেটাই, আপনাদের থাকতেই হবে। ঠিক আছে বিয়াইন, কি আর করার, বিপদে যখন পড়েছি। ঈশান তখন আর কিছু না বলে ড্রয়িং রুমে চলে যায়। ফারিয়াও তার পিছে পিছে যায়। তার দুজন একসাথে সোফায় বসে টিভি দেখছিল। একটু ঘেঁষাঘষি করেই বসেছিল তারা। এটা দেখে তুলির রাগ কপালে। এই মেয়েটাকে আর ঈশানের সাথে এত অন্তরঙ্গ হয়ে বসেছে কেন? আমার সামনেই এমন করছে, আর সহ্য হচ্ছে না। তুলি তখন রেগে গিয়ে তাদের কাছে চলে যায়। আপনারা কি এইভাবে সারা রাত বসে থাকবেন? আপনাদের কোনো কাজ নেই? তুলির কথা শুনে ঈশান আর ফারিয়া একে অপরের দিকে তাকায়। তারা বুঝতে পারে তুলি তাদের উপর রেগে আছে। কি হয়েছে আপু, কিছু বলবেন? হ্যাঁ বলবো। তোমরা এইভাবে কি করছো? আপনার কি সমস্যা? আমরা কি করছি তা আপনার দেখার কোনো দরকার নেই, আপনি যান। ঈশানের কথা শুনে তুলি চমকে ওঠে। সে এক মুহূর্তের জন্য কথা বলতে পারে না। ফারিয়া তখন তুলিকে বলে, ঈশান ঠিকই বলেছে আপু, আমাদের কি সম্পর্ক আর আমরা কি করছি তা আপনার দেখার কোনো দরকার নেই, আপনি যান। ফারিয়ার কথাই তুলির রাগ আরও বেড়ে যায়। সে তখন আর কিছু না বলে রেগে গিয়ে নিজের রুমে চলে যায়। সে চলে যাওয়ার পর ঈশান আর ফারিয়া একে অপরের দিকে তাকায়। কি ভাইয়া, তোমার প্রেমিকা তো রেগে গেছে। কিসের প্রেমিকা? আরও রেগে যাক আর যাই করুক, আমার কোনো যায় আসে না। ঈশান আর ফারিয়া তখন আবার টিভি দেখতে শুরু করে। তাদের মধ্যে কথাবার্তা চলমান থাকে। তো দর্শক, এরপর কি হতে পারে বলে মনে করেন? তুলি কি ঈশানকে বোঝানোর চেষ্টা করবে, নাকি সে ঈশানের সাথে কথা বলবে? রাতে সবাই খাবার টেবিলে বসে আছে। পরিবারের সদস্যরা গল্প করতে করতে খাওয়া শুরু করবে। ঠিক সেই মুহূর্তে ফারিয়া ঈশানের উদ্দেশ্যে বলে ওঠে, এই ঈশান, আমাকে খাইয়ে দে তো। ফারিয়ার কথায় সবাই চমকে ওঠে, বিশেষ করে ঈশান। সে অবাক হয়ে ফারিয়ার দিকে তাকায়। আমি তোকে কেন খাইয়ে দেব? তোর হাতের কি হয়েছে? আমার হাতে কিছু হয়নি। তাহলে আমি কেন তোকে খাইয়ে দেব? আমার এখন নিজের হাতে খেতে ইচ্ছে করছে না, তাই খাইয়ে দিবি। না, আমি পারবো না। ঈশানের কথা শুনে ফারিয়া মুখটা গোমরা করে বসে থাকে। এই দৃশ্য দেখে তুলিয়া নিজেকে সামলাতে পারে না। তার রাগ তখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। সে যেন রাগে জ্বলে যাচ্ছে। কি হচ্ছে এসব? আপনার কি খাওয়ার টেবিলে এইসব ছেলে মানুষই শুরু করেছেন? তুলির কথাই সবাই অবাক হয়ে তার দিকে তাকায়, বিশেষ করে হৃদয়। সে বোনকে এমনভাবে দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলে। আপু, আপনার কি সমস্যা? আমরা ভাই বোন যা ইচ্ছে তাই করব। আপনি কেন আমাদের মাঝে এসেছেন? আমি আপনাদের মাঝখানে আসিনি, আমি শুধু জিজ্ঞেস করলাম আপনারা কেন এমন করছেন। আমরা যা ইচ্ছে তাই করব। আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি দূরে চলে যান। ফারিহা, কি হচ্ছে এসব? চুপ করো। তুলি তোমার বড়, আর তুলিমা, তুমি হয়তো দুষ্টুমি পছন্দ করো না তাই রেগে যাচ্ছ, কিন্তু তুমি ওদের দুষ্টুমির দেখলেই বা কি? আরও অনেক কিছু তোমার এখনো চোখে পড়েনি। আচ্ছা, এসব বাদ দাও সবাই। ঈশান, তুমি ফারিয়াকে খাইয়ে দে আর সবাই খাওয়া শুরু করো। সবাই তখন চুপ করলো। ফারিয়ার কথাই তুলির রাগ আরও
বেড়ে যায়। সে তখন আর কিছু বলতে পারে না। ঈশান তখন তুলিকে কিছু বলতে যাবে, এমন সময় হৃদয় তুলিকে টেনে ধরে কানের কাছে গিয়ে বলে, তুলি, এখানে কি হচ্ছে? কেন তুই এমন করছিস? ভাইয়া তুমি কিছু দেখছো না? ওরা কি করছে? তুলি, ওদের ব্যক্তিগত ব্যাপারে আমাদের কথা বলার কোনো দরকার নেই। তুই বরং তোমার খাওয়া শুরু কর। হৃদয়ের কথাই তুলি চুপ করে যায়। সে তখন আর কিছু না বলে নিজের প্লেটের দিকে তাকিয়ে থাকে। ঈশান আর ফারিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসে। ফারিয়া তখন ঈশানকে জোর করে আবার বলে, এই, তুই কি এখন আমাকে খাইয়ে দিবি না? ঈশান তখন আর কিছু না বলে ফারিয়াকে খাইয়ে দেয়। এটা দেখে তুলির বুকটা জ্বলে যায়। সে তখন আর কিছু না বলে দ্রুত খাওয়া শেষ করে উঠে যায়। তুলির এমনভাবে চলে যাওয়ায় কেউই কিছু বুঝতে পারে না। তো দর্শক, এরপর কি হতে পারে বলে মনে করেন? তুলি কি তার রাগ সামলাতে পারবে, নাকি সে ঈশান আর ফারিয়ার সাথে সরাসরি ঝগড়া করবে? রাতে খাবার টেবিলে তুলি রাগান্বিত আচরণে সবাই অবাক হয়। খাওয়া শেষে তুলি দ্রুত নিজের রুমে ফিরে আসে। রাগে তার শরীর কাঁপছিল। সে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। তার মনে তখন শুধু ঈশান আর ফারিয়ার সেই অন্তরঙ্গ দৃশ্যগুলো ঘুরপাক খাচ্ছিল। আমি জানি ওরা ভাই বোন, কিন্তু ওর সাথে এত ঘেঁষাঘেঁষি করে বসার কি দরকার ছিল? আর ঈশান কেন ওকে খাইয়ে দিল? আমি তো ঈশানকে চিনি, ও কোনো দিন কাউকে নিজ হাতে খাইয়ে দেয় না। কিন্তু এই মেয়েটাকে যে ঈশানের কাছে যা চাইছে তাই পাচ্ছে। আমি তো ঈশানকে ভালোবাসতাম, আমি তো ওর কাছে সব কিছু ছিলাম, তাহলে এখন কেন এমন হচ্ছে? তুলি তখন আর কিছু না ভেবে তার ব্যাগ থেকে একটি পুরনো ছবি বের করে। ছবিটি ঈশান আর তার। তুলি ছবিটি দেখে হাসে, কিন্তু পরক্ষণেই তার চোখে জল চলে আসে। সে মনে মনে বলে, ঈশান, আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে বোঝাবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এদিকে ঈশান আর ফারিয়া খাওয়া শেষ করে ছাদে যায়। ঈশান তার মন খারাপ করে আছে। কিরে ভাইয়া, মন খারাপ কেন? আর বলিস না, তুলি আমাকে আর সহ্য করতে পারছে না। এতে মন খারাপ করার কি আছে? ও তো তোমাকে ভালোবাসে, তাই তো তোমাকে অন্য একটি মেয়ের সাথে দেখে ওর রাগ হচ্ছে। আমি জানি, কিন্তু ও যে আমাকে ভুল বুঝেছিল সেটা আমি ভুলতে পারি না। ঠিক আছে, এখন এসব বাদ দে, তোর বোনের বিয়ে, চিল মোডে থাক। ঈশান তখন আর কিছু না বলে হাসে। তারা দুজন গল্প করতে করতে অনেক রাত করে রুমে ফিরে। পরের দিন খুব ভোরে তুলির ঘুম ভেঙে যায়। মনটা অস্থির লাগাই সে কিছুতেই ঘুমাতে পারছিল না। তাই সে চুপচাপ রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। সে দেখতে পায় হৃদয়ও বারান্দায় দাঁড়িয়ে আছে। সে হৃদয়ের কাছে যায়। ভাইয়া, তুমি এত সকালে উঠে গেছো যে? হ্যাঁ, একটা জরুরি কল ছিল। হৃদয় দ্রুত ফোনটা পকেটে ঢুকিয়ে নেয়। তুলি লক্ষ্য করে তার ভাইয়ের মুখে চিন্তার ছাপ। তুলি তখন কিছু না বলে চলে আসে বারান্দা থেকে, বেরিয়ে যায়। ঠিক তখনই হৃদয়ের মোবাইলটা আবার বেজে ওঠে। হৃদয় দ্রুত সেটা রিসিভ করে। তুলি তখন বাহিরে দাঁড়িয়ে একটু শোনার চেষ্টা করে। তুলি শুনতে পায় হৃদয়ের ওপর প্রান্ত থেকে একটি মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে। হৃদয়, তুমি ঐশীকে বিয়ে করবে না তো? তুমি তো আমাকে বিয়ে করার কথা দিয়েছিলে। আমি কি তাহলে তোমার জন্য অপেক্ষা করব? শোনো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। ঐশীর বাবার অনেক টাকা, আর আমাদের ব্যবসা এখন ভালো চলছে না। ঐশীকে বিয়ে করলে আমি অনেক লাভবান হব। কিন্তু তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ, আমি তোমাকেই ভালোবাসি, আর তাই তো তোমাকে বলছি আমার জন্য অপেক্ষা করতে। আমার এখন যখন ব্যবসা ঠিক হয়ে যাবে, তখন আমি ঐশীকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। হৃদয়ের কথা শুনে তুলি চমকে ওঠে। সে এক মুহূর্তের জন্য তার কথা বলার ভাষা হারিয়ে ফেলে। তার মনে তখন একরাশ ঘৃণা আর রাগ জমা হতে থাকে। সে বুঝতে পারে হৃদয় ঐশীকে ভালোবাসে না, সে শুধু টাকার জন্য ঐশীকে বিয়ে করতে চাইছে। তুলি মনে মনে বলে, আমার ভাই যে এমনটা করতে পারে তা আমি কখনো ভাবিনি। আমি কিভাবে এটা মেনে নিব? তুলি তখন আর কিছু না বলে চুপচাপ নিজের রুমে ফিরে যায়। সে বুঝতে পারে ঈশানের ভালোবাসার সাথে তার সম্পর্ক নষ্ট করার পেছনে ছিল শুধু অয়নের হাত। ঈশানের ভালোবাসার সাথে তার সম্পর্ক নষ্ট করার পেছনে শুধু অয়নের হাত ছিল না, ছিল তার নিজের পরিবারের হাত।
সে যদি এই সত্যটা ঈশানের কাছে প্রকাশ করে তাহলে তাদের সম্পর্কটা আবার ভেঙে যাবে, কিন্তু সে যদি এই সত্যটা গোপন রাখে তাহলে তার বোন ঐশীর জীবনটা নষ্ট হয়ে যাবে। ঈশান, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে বোঝাবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। হৃদয়ের কথাগুলো শোনার পর তুলি পৃথিবীটা যেন থমকে যায়। সে দ্রুত নিজের রুমে ফিরে আসে। তার বুকে তখনও হাজারো ঝড়। যে ভাইকে সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, সে ভাই কিনা এতটা নিচু হতে পারে। তুলির রাগ, ঘৃণা আর কষ্ট একাকার হয়ে যায়। সে বিছানায় বসে টুকরে টুকরে কাঁদতে শুরু করে। আমি কিভাবে এটা মেনে নেব? আমি কি করে চুপ থাকবো? যদি আমি এটা ঈশানকে বলি তাহলে আমার ভাইয়ের জীবন নষ্ট হয়ে যাবে, কিন্তু যদি না বলি তাহলে আমার বোনের জীবন নষ্ট হয়ে যাবে। আমি এখন কি করব? তুলি তখন আর কিছু না ভেবে তার ফোনটা হাতে নেয়। সে ঈশানকে কল করতে যাবে, ঠিক তখনই তার ফোনটা কেঁপে ওঠে। সে ভাবে যদি ঈশান তাকে বিশ্বাস না করে, যদি সে ভাবে তুলি আবারও কোনো নাটক করছে, সে তখন কিছু না ভেবে ফোনটা রেখে দেয়। অন্যদিকে ঈশান ঘুম থেকে উঠে নিচে যায়। তার মনটা তখনও খারাপ। সে জানে তুলির এই রাগ তার প্রতি ভালোবাসা থেকে জন্ম নিয়েছে, কিন্তু তার মনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল। তুলি কেন তাকে ছেড়ে গিয়েছিল? সে কি শুধুই অয়নের জন্য তাকে ছেড়ে গিয়েছিল? ঈশান মনে মনে ভাবে। তুলি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে? তোমার কি কোনো সমস্যা ছিল, নাকি তুমি শুধু আমাকে ঘৃণা করতে? ঈশান তখন আর কিছু না ভেবে নিজের কাজে মনোযোগ দেয়। সে তার বাবার সাথে অফিসে যাবে। ঈশান তখন রেডি হয়ে নিচে আসে। সে দেখে তুলির পরিবারের কেউ নেই। সে বুঝতে পারে তারা হয়তো চলে গিয়েছে। ঈশান তখন বেশি কিছু না ভেবে অফিসে চলে যায়। আর অন্যদিকে তুলি তার বাড়িতে নিজের রুমে বসে আছে। সে বুঝতে পারছে না কী করবে। সে কি ঈশানকে বলবে নাকি চুপ করে থাকবে? ঠিক তখনই তার মোবাইলে একটি মেসেজ আসে। মেসেজটি ফারিয়ার। তুলি আপু, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। প্লিজ আমার সাথে দেখা করুন। তুলি তখন অবাক হয়ে যায়। সে ভাবে ফারিয়া কেন তার সাথে দেখা করতে চাইছে। ফারিহা কি তাহলে সব জানে, নাকি ও কোনো অন্য কারণে আমার সাথে দেখা করতে চাইছে? তুলি তখন আর কিছু না ভেবে ফারিয়াকে রিপ্লাই দেয়। ঠিক আছে, কোথায় দেখা করব? আপনি যেখানে বলবেন। ঠিক আছে, তাহলে বিকেলে একটি কফি শপে দেখা করি। ঠিক আছে। তুলি তখন আর কিছু না ভেবে তার ব্যাগ গোছাতে শুরু করে। তার মনে একরাশ ভয় আর চিন্তা কাজ করছে। সে কি ফারিয়ার কাছে সবটা বলবে, নাকি সে চুপ করে থাকবে? তুলি সারাদিন ফারিয়ার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তার মনে একরাশ ভয় আর চিন্তা কাজ করছিল। সে ভাবছিল ফারিয়া কি সত্যি তার সাথে কথা বলতে চাইছে, নাকি ঈশানের রাগ ভাঙানোর জন্য কোনো ফোন দিয়ে এঁটেছে। তুলি তখন আর কিছু না ভেবে তার ব্যাগ গুছিয়ে বিকেলে কফি শপের দিকে রওনা দেয়। অন্যদিকে ঈশান অফিসে তার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তার মনে বারবার তুলির কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। সে ভাবছিল তুলি কি সত্যি অয়নের জন্য তাকে ছেড়ে গিয়েছিল, নাকি এর পেছনে কোনো কারণ ছিল। ঈশান তখন আর কিছু না ভেবে নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার মন তখন অন্য কোথাও। বিকেল 4টা। তুলি কফি শপে ফারিয়ার জন্য অপেক্ষা করছে। তুলি দেখতে পায় ফারিয়া তার দিকে হেঁটে আসছে। ফারিয়া তুলির কাছে এসে বসে। কেমন আছেন আপু? আমি ভালো আছি। তোমার কি হয়েছে? তুমি কেন আমার সাথে কথা বলতে চাইছিলে? আপু, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমি আপনাকে একটি কথা বলতে চাই। কি কথা? আমি জানি আপনি ঈশানকে ভালোবাসেন, আর ঈশানও আপনাকে ভালোবাসে, কিন্তু আপনারা দুজনকে ভুল বুঝেছেন। তুমি কিভাবে জানো? আমি ঈশানের বেস্ট ফ্রেন্ড। ও আমাকে সব কিছু বলেছে, আর আমিও আপনার সাথে দেখা করার জন্য এসেছি, কারণ আমি চাই না আপনারা দুজনকে ভুল বোঝেন। আমি জানি, কিন্তু আপু, আমি জানি আপনি ভুল করেছেন, কিন্তু আমি জানি আপনি ঈশানকে অনেক ভালোবাসেন। আপনি ওর কাছে যান আর সবটা খুলে বলুন। আমি কিভাবে বলবো? ও তো আমার কোনো কথাই শুনতে চায় না। আপনি যান, ও আপনার কথা শুনবে। ফারিয়ার কথাই তুলির চোখ
ফারিয়ার কথায় তুলির চোখে জল চলে আসে। সে বুঝতে পারে ফারি ঈশানের বেস্ট ফ্রেন্ড হলো সে তাদের সম্পর্কটা ভাঙতে চাইছে না, বরং জোড়া লাগাতে চাইছে। আপু, আমি আপনার সাথে এই কথা বলতে চেয়েছিলাম। আমি আর কিছু জানি না। ফারিয়ার কথা শুনে তুলি চমকে ওঠে। সে বুঝতে পারে ফারি ঈশানের ভালো চায়। এখন আপনার যা ভালো লাগে তাই করবেন। আমি চলি। ফারিয়া তখন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তুলি ফারিয়ার চলে যাওয়া দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তার মনে নতুন এক আশা জন্ম নেয়। ফারিয়ার সাথে দেখা করার পর তুলি এক মিশ্র অনুভূতি নিয়ে বাড়িতে ফেরে। একদিকে ঈশানের প্রতি তার ভালোবাসা আর নতুন করে জেগে ওঠা আশা, অন্যদিকে রিয়াদের গোপন সত্য জানার পর তার মনে জমে থাকা অপরাধ বোধ। বাড়িতে পৌঁছে সে সোজা নিজের রুমে চলে যায়। দরজা বন্ধ করে সে বিছানায় বসে পড়ে। হাঁটুতে মুখ গুজে টুকরে টুকরে কাঁদতে থাকে। আমি এখন কি করব? ফারিহা আমাকে ঈশানের কাছে যেতে বলেছে, কিন্তু ঈশান কি আদৌ আমাকে বিশ্বাস করবে? আমাকে কি আবারও ওর কাছে টেনে নেবে? আমি যদি রিয়াদের এই খারাপ পরিকল্পনার কথা সবাইকে বলি তাহলে কি হবে? কিভাবে বলবো? আর যদি ঈশানকে বলি তাহলে কি আমার আর ঈশানের সম্পর্ক ঠিক থাকবে? যদি ও আমাকে বিশ্বাস না করে তাহলে আমি কি করব? তুলি তখন আর কিছু না ভেবে তার পুরনো ডায়েরিটা বের করে। সেই ডায়েরিতে সে ঈশানের সাথে তার কাটানো সকল ভালো মুহূর্তের কথা লিখে রাখত। ডায়েরির পাতাগুলো উল্টে সে হাসে, কিন্তু পরক্ষণে তার মনে পুরনো কষ্টটা জেগে ওঠে। সে ভাবে যদি সে অয়নের কাছে না যেত তাহলে হয়তো আজ ঈশান তার কাছেই থাকতো। তুলি তখন আর কিছু না ভেবে ডায়েরিটা বন্ধ করে দেয়। আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে বোঝাবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুলি তখন আর কিছু না ভেবে উঠে দাঁড়ায়। সে ঠিক করে সে এখন ঈশানের সাথে কথা বলবে, কিন্তু কিভাবে? ঈশান তো তার কোনো কথাই শুনতে চায় না। তুলি তখন আর কিছু না ভেবে তার ফোনটা হাতে নেয়। সে ঈশানকে মেসেজ করে। ঈশান, তোমার সাথে আমার জরুরি কথা আছে, প্লিজ আমার সাথে দেখা করো। মেসেজটা পাঠিয়ে তুলি ফোনটা রেখে দেয়। তার মনে একরাশ ভয় আর চিন্তা কাজ করছে। ঈশান কি তার সাথে দেখা করবে, নাকি সে আবারও তাকে ফিরিয়ে দেবে? ঈশানকে মেসেজ পাঠানোর পর তুলি অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তার মনে একরাশ ভয় আর চিন্তা কাজ করছিল। ঈশান কি তার সাথে দেখা করবে, নাকি সে তাকে আবারও ফিরিয়ে দেবে? ঠিক তখনই তার ফোনে নোটিফিকেশনের আওয়াজ আসে। তুলি দ্রুত ফোনটা হাতে নিয়ে দেখে ঈশান রিপ্লাই দিয়েছে। সরি আপু, আমি অনেক ব্যস্ত, অন্য কোনো দিন কথা হবে। ঈশানের রিপ্লাই দেখে তুলি হতাশ হয়ে যায়। সেভাবে ঈশান তাকে কেন আপু ডাকছে? সে ছেলেটা তাকে কখনো জান পাখি ছাড়া ডাকতো না। সেই ছেলেটা তাকে এখন আপু বলে ডাকছে। তুলি তখন কান্না করে তার বুকটা ভেঙে যায়। ঈশান, তুমি কিভাবে আমাকে আপু ডাকতে পারো? যাকে তুমি কোনোদিন জান পাখি ছাড়া ডাকতে না, তাকে কিভাবে আপু বলে ডাকছো? আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে বোঝাবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুলি তখন আর কিছু না ভেবে তার ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। সে তখন তার রুমে একা বসে কাঁদে। তার মনে হয় সে ঈশানকে চিরতরে হারিয়ে ফেলেছে। সেভাবে যদি সে ঈশানকে সত্যিটা বলতো তাহলে কি হতো? আমি যদি ঈশানকে রিয়াদের কথা বলি তাহলে কি সে আমাকে বিশ্বাস করবে? যদি সে বিশ্বাস না করে তাহলে কি হবে? আমি তো ভাইয়ের কথা বলতে পারবো না। আমি এখন কি করব? তুলি তখন আর কিছু না ভেবে নিজের রুমে বসে আছে। তার মনে একরাশ ভয় আর চিন্তা কাজ করছে। সে কি সত্যি ঈশানকে বোঝাতে পারবে? ঈশানের সরি আপু মেসেজটা তুলির বুকে তীরের মতো বিচ্ছে। সে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। চোখের জলে বালিশে ভিজে যাচ্ছে। সে ঈশানকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো, আর সে ঈশান তাকে আপু বলে ডাকছে। এই দূরত্ব তার কাছে অসহ্য মনে হলো। সে হাল ছেড়ে দিতে চাইছিল, কিন্তু ঐশী আর হৃদয়ের হাসি হাসি মুখটা মনে পড়তে তার মন শক্ত হয়ে যায়। হৃদয়কে তার এই জঘন্য কাজ থেকে বিরত রাখতে হবে, তুলি নিজে নিজে বলে। আমি জানি না ঈশান আমাকে বিরক্ত করবে কিনা, কিন্তু আমি যদি চুপ করে থাকি তাহলে ঐশী আপুর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি এটা হতে দিতে পারি না। তুলি তখন আর কিছু না ভেবে উঠে বসে। সে ঠিক করে সে
ঈশানের কাছে যাবে, কিন্তু কিভাবে? ঈশান তো তার কোনো কথাই শুনতে চায় না। তুলি তখন আর কিছু না ভেবে তার ফোনটা হাতে নেয়। সে ঈশানকে মেসেজ করতে যাবে, ঠিক তখনই তার মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। তুলি বিরক্ত হয়ে কলটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি আপনার প্রাক্তন প্রেমিক অয়নের বিষয়ে কিছু তথ্য দিতে চাই। অয়নের নাম শুনে তুলি চমকে ওঠে। হারানোর স্মৃতিগুলো এক মুহূর্তের জন্য ফিরে আসে। সে এক মুহূর্তের জন্য কথা বলতে পারে না। কে বলছেন আপনি, আর কিসের তথ্য? আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। অয়নের একটি পারিবারিক কেসের সূত্র ধরে আমি আপনাদের দুজনের সম্পর্কে জেনেছি। আমি জানি আপনি অয়নকে ভালোবাসতেন না। আপনি ওকে শুধু আপনার পরিবারের সম্মান বাঁচানোর জন্য ত্যাগ করেছিলেন। তুলি যখন প্রাইভেট ডিটেকটিভের সাথে কথা বলছিল, তখন সে বুঝতে পারে যে ডিটেকটিভটি তার পরিবারের গোপন সত্যটি জানে। ডিটেকটিভটি বলে, অয়ন আসলে তুলির বাবার একটি পূর্ণ গোপন তথ্য জেনেছিল। সেই তথ্য দিয়ে সে তুলির বাবাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল। তুলি এই খবরটা জানার পর ঈশানকে দূরে সরিয়ে দেয়, কারণ সে জানত যদি ঈশানের সাথে সে থাকে তাহলে ঈশানের পরিবারও এই সমস্যার শিকার হতে পারে। অয়ন আপনাকে ছেড়ে যায়নি। আপনি ওকে আপনার পরিবারের সম্মান আর ঈশানের ভবিষ্যতের জন্য ত্যাগ করেছিলেন। আপনি কেন আমাকে এসব বলছেন? আমি আমার কাজ করি। অয়ন মারা গেছে, কিন্তু তার রেখে যাওয়া কিছু তথ্য এখনও আমার কাছে আছে। সেই তথ্যগুলো আপনার পরিবারের জন্য বিপজ্জনক হতে পারে। আমি আপনাকে সাহায্য করতে চাই। হবে আপনার ভাইয়ের সাথে আয়ুষীর বিয়েটা কেন হচ্ছে সেই তথ্যটা আমি জানি। এখন আমি চাইলেই সবটা প্রকাশ করতে পারি, কিন্তু এতে যে কোনো পক্ষের একটি ক্ষতি হতে পারে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি আপনাকে বলি শোনেন। আপনার এখন উচিত হবে আপনার পরিবারের কাউকে আপনার ভাইয়ের ব্যাপারে না জানিয়ে ঐশীর পরিবারকে জানানোর চেষ্টা করেন। আমি নিজেও অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই ভয় পাই যদি আমার আর ঈশানের সম্পর্কটা আরো খারাপ হয়ে যায়। বুঝলাম, কিন্তু পরে যখন সবটা প্রকাশ পাবে তখন ঈশান আজীবন আপনাকে ঘৃণা করবে। তাই এর থেকে ভালো আপনি বিয়ের আগেই জানান, আর ঈশান যদি আপনার ভাগ্যে থাকে তাহলে আপনারই থাকবে। তুলি তখন আর কিছু বলে না, কল কেটে দেয়। এদিকে এই টেনশন, আর অন্যদিকে তার আরেকটা খারাপ লাগছিল অয়নের মৃত্যুর কথা শুনে। প্রাইভেট ডিটেকটিভের কাছ থেকে পাওয়া তথ্যগুলো তুলির মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করে। একদিকে যেমন সে জানতে পারে যে তার অতীত প্রেম নিছক ভুল বোঝাবুঝি ছিল না, তেমন অন্যদিকে অয়নের মৃত্যুর খবর এবং হৃদয়ের ষড়যন্ত্র তাকে আরও বেশি চিন্তিত করে তোলে। তুলি তার ফোনটা হাতে নিয়ে বসে থাকে। ডিটেকটিভ ঠিকই বলেছে, আমার এখন চুপ থাকা ঠিক হবে না, কিন্তু ঈশানকে কিভাবে বোঝাবো? পরের দিন সকালে তুলি সিদ্ধান্ত নেয় সে কোনোভাবেই চুপ করে থাকবে না, কিন্তু সরাসরি ঈশানের কাছে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। সে তখন তার ভাইকে চোখে চোখে রাখার সিদ্ধান্ত নেয়। সকালে নাস্তার টেবিলে হৃদয়কে দেখে তুলির গা ঘিনঘিন করে ওঠে। হৃদয় খুব স্বাভাবিকভাবে তুলির বাবা মায়ের সাথে কথা বলছিল, যেন কিছুই হয়নি। হৃদয় তখন তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, ঐশীর জন্য একটা সারপ্রাইজ আছে। আজ বিকেলে আমরা ঈশানদের বাড়িতে যাব। ওর যা কিছু পছন্দ হবে আমি সব কিনে দেব। সত্যি খুব ভালো করেছিস বাবা। হৃদয়ে নিখুঁত অভিনয় দেখে তুলির চোখে জল চলে আসে। তার মনে হয় হৃদয় কিভাবে এমন অভিনয় করতে পারে। আমি আর চুপ করে থাকতে পারবো না, কিন্তু কিভাবে ঈশানকে সবটা বলবো? ঈশান তখন তার নিজের বাড়িতে নাস্তা শেষ করে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তুলি তখন দ্রুত মোবাইল হাতে নিয়ে ঈশানকে মেসেজ করার সুযোগ খোঁজে। সে জানে এই মুহূর্তে ঈশানকে ফোন করা ঠিক হবে না। ঈশান, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু প্লিজ আমার কথা শোনো, এটা খুব জরুরি। তোমার আপুর জীবন নিয়ে কথা। তোমার অফিস শেষ হলে আমাকে কল করবে। ঈশান তখন নিজের বাড়িতে তার মেসেজটা দেখে। সে বুঝতে পারে তুলি হয়তো সত্যি কিছু বলতে চাইছে, কিন্তু তার মনে পুরনো রাগটা আবারও জেগে ওঠে। সরি আপু, আমি আপনার সাথে দেখা করতে বা কথা বলতে আগ্রহী নই। প্লিজ আমাকে আর মেসেজ করবেন না। ঈশানের রিপ্লাই দেখে তুলির চোখে জল আসে। সে হতাশ হয়ে যায়। আর বসে থাকা যাবে না। আজকে যখন সবাই ঈশানদের বাড়িতে যাবে, তখনই সবার সামনে আমি সবটা বলে দিব। আমার যা হওয়ার হবে,
কিন্তু ঐশী আপুর জীবনটা নষ্ট হতে দিতে পারি না। তুলি তখন আর কিছু না ভেবে দৃঢ় প্রতিজ্ঞা করে। সে জানে এ পথটা খুবই কঠিন, কিন্তু তার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। তুলি এখন এক কঠিন প্রতিজ্ঞা নিয়ে বসে আছে। আজ বিকেলে ঈশানদের বাড়িতে সবার সামনে হৃদয়ের গোপন সত্য ফাঁস করবে। তার মন ভরে আছে ভয়, ঘৃণা আর এক চরম দৃঢ় সংকল্পে। সে জানে এই সিদ্ধান্ত তার জীবন চিরতরে বদলে দেবে। এদিকে ঈশান অফিসে মন দিতে পারছিল না। বারবার তুলি সেই শেষ মেসেজটা তার মনে পড়ছিল। তোমার আপুর জীবন নিয়ে কথা। ঈশানের মনে হচ্ছিল তুলি হয়তো কোনো নাটক করছে, কিন্তু তার ভেতরে এক অংশ তাকে বলছিল তুলি এবার সত্যি কিছু বলতে চাইছে, কিন্তু অভিমান তাকে আর কোনো কথা শুনতে দিচ্ছিল না। আমি জানি না তুলি কি বলতে চাইছে, কিন্তু আমি ওকে আর বিশ্বাস করতে পারছি না। ও যখন আমাকে ছেড়ে গিয়েছিল তখন আমার কোনো কথা শোনেনি, আর এখন যখন আমার প্রয়োজন নেই তখন কেন ফিরে এসেছে? বিকেল হতে হৃদয়, তুলি এবং তাদের বাবা মা ঈশানদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসে তুলি এক গভীর চিন্তায় মগ্ন। হৃদয় তখন তার ফোনে অন্য কারোর সাথে ফিসফিস করে কথা বলছিল। চিন্তা করিস না, সব ঠিক আছে। ঐশীর পরিবার আমাদের জন্য যা করছে তা তোর স্বপ্নের থেকেও বেশি। আমার কাজ শেষ হলেই তোর কাছে ফিরে আসবো। হৃদয়ের কথাগুলো শুনে তুলির রাগ আরও বেড়ে যায়। সে তখন তার ফোনটা হাতে নেয় এবং ডিটেকটিভের দেওয়া অডিও ফাইলটি খুঁজে বের করে। সে ঠিক করে এটাই হবে তার ব্রহ্মাস্ত্র। ঈশানদের বাড়িতে পৌঁছে তুলি পরিবারকে ড্রয়িং রুমে অভ্যর্থনা জানানো হয়। ঈশান অফিস থেকে ফিরে এসেছে। সে তখন ঐশীর সাথে গল্প করছিল। তুলি সবাইকে দেখে এক পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে শুধু হৃদয় আর ঈশানের দিকে। আপনারা এসেছেন, খুব ভালো লাগলো। ঐশী তো হৃদয়ের জন্য অপেক্ষা করছিল। হৃদয়, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হৃদয় তখন ঐশীর হাত ধরে তার সাথে হাসাহাসি করতে থাকে। এটা দেখে ঈশানের চোখও কোনো সন্দেহ জাগে না, কিন্তু তুলি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তখন সবার সামনে গিয়ে দাঁড়ায়। তুলি আপনারা সবাই একটু শুনুন, আমার কিছু জরুরি কথা আছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ঈশান তখন রেগে তুলির দিকে তাকায়। আপু, আপনি কেন এখানে এসেছেন আর কি বলতে চাইছেন? আমি যে কথাগুলো বলতে চাচ্ছি তাতে হয়তো আমাদের দুই পরিবারের সম্পর্কের চিরদিনের জন্য ফাটল ধরতে পারে, কিন্তু আমার পক্ষে আর চুপ থাকা সম্ভব না। এই বিয়েটা হতে পারে না। তুলির কথায় সবাই অবাক হয়ে যায়। রিয়াদ তখন আতঙ্কিত চোখে তুলির দিকে তাকায়। তুলি, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? একদম না হৃদয়, আমার মাথা ঠিক আছে, কিন্তু তোমার মাথা ঠিক নেই। তুলি আর দেরি না করে মোবাইলটা বের করে এবং হৃদয়ের সেই গোপন অডিও ফাইলটি প্লে করে দেয়। হৃদয়ের ভয়েস রেকর্ডিং যখন সে টাকার জন্য ঐশীকে বিয়ে করার কথাটা বলছিল, তখন ড্রয়িং রুমের পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। হৃদয়ের ভয়েস রেকর্ডিংয়ে শোনা যাচ্ছিল, দোস্ত, ঐশীকে বিয়ে করলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওর বাবার অনেক টাকা, 6 মাস বড় জোর 1 বছর। এরপর ওকে ডিভোর্স দিয়ে আমি আমার প্ল্যান মতো সব করব। অডিওটি শেষ হতেই ঐশী কাঁদতে শুরু করে। ঈশান রেগে রিয়াদের দিকে তাকিয়ে থাকে, আর হৃদয় তখন হতভম্ব হয়ে তুলির দিকে তাকিয়ে থাকে। অডিও ফাইলটি শেষ হতেই পুরো ড্রয়িং রুম জুড়ে নেমে আসে এক ভয়ঙ্কর নীরবতা। ঐশী তার দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে শুরু করে। ঈশান পাথরের মতো দাঁড়িয়ে হৃদয়ের দিকে তাকিয়ে আছে। তার চোখে অবিশ্বাস নয়, চরম ঘৃণা। হৃদয় তখনও হতভম্ব, কিন্তু পরক্ষণেই তার চেহারা বদলে যায় ক্রোধে। এই অপ্রত্যাশিত সত্যের আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ক্রোধ আর লজ্জায় তার হাত কাঁপতে থাকে। হৃদয়! তিনি দ্রুত হেঁটে হৃদয়ের কাছে গিয়ে সজোরে তার গালে একটি থাপ্পড় বসিয়ে দেন। থাপ্পড়ের শব্দে ঐশী কেঁপে ওঠে। আপনি আমাকে মারলেন, আমার পরিকল্পনা শেষ করে দিলেন। হৃদয় তখন পাগলের মতো রেগে গিয়ে তুলির দিকে ফিরে। তোর জন্যই আমার সব প্ল্যান শেষ হয়ে গিয়েছে। তুই কেন এলি আমার জীবনে? হৃদয় তখন আর কিছু না ভেবে টেবিলের উপরে থাকা ফল কাটার একটি ছুরি তুলে নেয় এবং তুলিকে লক্ষ্য করে আঘাত করতে ছুটে যায়। পরিস্থিতি আজ করতে পেরেই ঈশান বিদ্যুতের গতিতে দৌড়ে আসে। হৃদয় তুলিকে আঘাত করার আগে ঈশান এসে হৃদয়কে সজোরে একটি লাথি মেরে মাটিতে ফেলে দেয়। রিয়াদ ছিটকে দৌড়ে
হৃদয় ছিটকে দূরে পড়ে যায়, কিন্তু তার হাতে ছুরিটা ফসকে যায় না। ঈশান, তুই আমাকে মারলি? হৃদয় তখন ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ছুরিটা সরাসরি ঈশানের দিকে ছুঁড়ে মারে। ছুরিটি ঈশানের মাথার এক পাশ দিয়ে চলে যায়, কিন্তু তবুও কপালের সাইডের চামড়াটা গভীর করে কেটে যায়। গল গল করে রক্ত ঝরতে থাকে, কিন্তু ঈশানের সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে হৃদয়কে পাগলের মতো মারছে। নিজের বোনকে মারতে গিয়ে তোর একবারও বুক কাঁপলো না? একটু দ্বিধাবোধ হলো না তোর? ঈশান তখন উন্মাদের মতো হৃদয়কে একের পর এক ঘুষি আর লাথি মারতে থাকে। তার চোখে তখন শুধু প্রতিশোধের আগুন। ঈশানের বাবা ও তুলির বাবা ছুটে এসে তাকে থামানোর চেষ্টা করতে থাকে। ঈশান, হৃদয়, ছেড়ে দে ওকে। কিন্তু ঈশানের থামার কোনো নাম গন্ধ নেই। সে হৃদয়ের ওপরে ঝাঁপিয়ে পড়ে। তখন তুলি আর কিছু না ভেবে দ্রুত ঈশানকে পেছন থেকে জড়িয়ে ধরে। ঈশান প্লিজ থামো, প্লিজ। তুলি স্পর্শে আত্মার কান্না ভেজা কণ্ঠস্বরে ঈশান যেন মুহূর্তে শান্ত হয়ে যায়। তার শরীরের সব রাগ যেন এক নিমিষে নিভে যায়। সে ধীরে দুর্বল হয়ে আসে, কিন্তু তখনই তার মাথা চক্কর দিয়ে ওঠে। অতিরিক্ত রক্তপাত আর মানসিক চাপের ফলে ঈশান টাল সামলাতে পারে না। ঈশান তুলির বুকে ঢলে পড়ে অজ্ঞান হয়ে যায়। হৃদয় তখনও মাটিতে পড়ে আছে, সম্ভবত অজ্ঞান হয়ে গেছে। ঈশান, ঈশান কি হয়েছে তোমার? ঈশান চোখ খোলো। ঈশান তুমি চোখ খুলছো না কেন? বাবা, আঙ্কেল, ঈশানের কি হয়েছে দেখেন না। ঈশান মা দৌড়ে এসে তার ছেলেকে দেখেন। তুলি ঈশান বাবা ওঠ, কি হয়েছে বাবা, চোখ খোল। ঈশান ভাই, আমার কি হয়েছে তোর? দেখি সবাই সরো। ওর মাথার কেটে যাওয়া অংশ দিয়ে অনেক রক্ত পড়ছে। ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন নিজের গায়ে ওড়নাটি টেনে ছিঁড়ে ফেলে এবং দ্রুত ঈশানের মাথায় কেটে যাওয়া অংশে শক্ত করে বেঁধে দেয়। তার কান্না কিছুতেই বন্ধ হচ্ছিল না। সবে দ্রুত ঈশানকে তুলে গাড়িতে করে হাসপাতালের দিকে রওনা হয়। হৃদয় তখনও মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিল, কারোর সেদিকে খেয়াল নেই। ঈশানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা দ্রুত তাকে ইমার্জেন্সিতে নিয়ে চলে যান। বাইরে অপেক্ষারত সকলে তখন চোখের পানি ফেলছিলেন। হৃদয়ের বাবা মা চরমলজ্জায় মাথা নিচু করে বসে আছেন। আজ নিজেরই লজ্জা হচ্ছে, এ কেমন সন্তান পেটে ধরেছিলাম। আমি পুলিশকে কল করে দিয়েছি, সবটা বলেছি। তারা এতক্ষণে রিয়াদকে ধরে নিয়ে গিয়েছে হয়তো। রিয়াদ যা করেছে তার শাস্তি তাকে পেতে হবে। তাদের কথার মাঝখানে ডাক্তার ইমার্জেন্সি থেকে বেরিয়ে আসেন। সকলে উদ্বিগ্ন হয়ে তার দিকে ছুটে যায়। আপনি চিন্তা করবেন না, রোগীর এখন আর কোনো বিপদ নেই, সুস্থ আছেন। মাথার আঘাতটা গভীর ছিল, কিন্তু সময় মতো নিয়ে আসার বড় ক্ষতি হয়নি। 30 মিনিট পর কেবিনে শিফট করা হবে, তবে জ্ঞান ফিরতে কিছুক্ষণ সময় লাগবে। ডাক্তার চলে যাওয়ার পরও তুলি অনবরত কেঁদে যাচ্ছিল। তার মনে শুধু অপরাধ বোধ। ঈশানের মা তখন তুলির কাছে যান। তুলিমা, তুমি কাঁদছো কেন এখন? ডাক্তার তো বলল ঈশান এখন সুস্থ আছে। আন্টি, আমার জন্যই সব কিছু হয়েছে। আমি যদি ঈশানকে ছেড়ে না যেতাম তাহলে এগুলোর কিছুই হতো না। তুলির কথা শুনে সকলে অবাক হয়ে যায়। ঈশানের মা বিস্ময় নিয়ে তার দিকে তাকান। ছেড়ে না যেতে মানে কি? কি হয়েছে সবটা খুলে বলো তুলি। তুলি তখন কাঁদতে কাঁদতে অয়নের ব্ল্যাকমেইলিংয়ের ভয়, বাবার গোপন তথ্য আর ঈশানকে রক্ষা করার জন্য নিজেকে খারাপ সাজানোর জন্য পুরো গল্পটি খুলে বলে। তার কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে যায়। ঈশানের মা তখন তুলিকে বুকে জড়িয়ে ধরেন। এখানে তো তোমার কোনো দোষ ছিল না, তাহলে তুমি কাঁদছো কেন? তুমি আর কাঁদো না প্লিজ। আমি কথা দিচ্ছি, ঈশান সুস্থ হলেই আমি তোমার সাথেই ওর বিয়ে দেবো। না আন্টি, ঈশান কখনো রাজি হবে না। ও আমাকে ঘৃণা করে। ও রাজি হবে কি হবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, কিন্তু তুমি এখন কান্না বন্ধ করো। তুলি তখন কান্না বন্ধ করে। ঈশানের মা তখন তুলিকে নিজের বুকে ধরে রেখেছিলেন। তিনি তার মেয়ের সব কষ্ট মুছে তিনি তার মেয়ের সব কষ্ট মুছে দিতে চাইছেন। কিছুক্ষণ পর ঈশানকে কেবিনে শিফট করা হয়। রাত তখন প্রায় 11টা। ডাক্তার বলেছেন ঈশানের জ্ঞান ফিরতে সময় লাগবে। তুলির বাবা মা এবং ঈশানের বাবা মা তখন তুলিকে সাহস জুগিয়ে বাড়ি ফিরে যান। তুলি, ঐশী আর ঈশানের মা হাসপাতালে রয়ে যান। তুলি, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও। বেড তো দুটোই আছে, তুমি বরং ঈশানের বেডে ঘুমিয়ে যাও, আমি আর ঐশী ওই বেডে শুয়ে পড়বো।
ঈশানের মা তখন ঐশীকে চোখ টিপ মেরে ইশারা করেন। ঐশী তার মায়ের ইশারা বুঝতে পেরে গিয়ে এগিয়ে আসে। না তুলি, আম্মুর তো বেশি জায়গা নিয়ে ঘুমাতে হয়, আর আমিও একটু নড়াচড়া করি ঘুমের মধ্যে, তাই আমরা কেউ ঈশানের পাশে ঘুমাতে পারবো না। তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু আর কোনো কিন্তু নয়, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। তুলি তখন বাধ্য হয়ে ঈশানের পাশের বেডে শুয়ে পড়ে। সে ঈশানের দিকে তাকিয়ে থাকে, তার মাথায় ব্যান্ডেজ, মুখটা ফ্যাকাশে। তার মনে এখন আর ভয় নেই, আছে শুধু এক গভীর ভালোবাসা। তুলি তখন ঈশানের পাশে শুয়েছিল, গভীর মায়ে তার দিকে তাকিয়ে। ঈশানের ব্যান্ডেজ বাঁধা মাথা, ফ্যাকাশে মুখ, সবটাই তার কষ্ট বাড়িয়ে দিচ্ছিল। তুলি মনে মনে বলে, কবে যে এই কিউটি চেহারাটা আবার আমাকে ভালোবাসবে। আমার যে আর ভালো লাগছে না, মনে চাচ্ছে এক্ষুনি বাবুটাকে একটা কিস করি। এ কথা বলে তুলি আলতো করে ঘাড় ঘুরিয়ে ঐশী আর ঈশানের মায়ের দিকে তাকায়। তার দুজনেই অন্য বেডে পরম আয়েসে ঘুমিয়ে পড়েছেন। রুমের হালকা আলোয় তুলি সাহস সঞ্চয় করে তখন ঈশানের দিকে ঝুঁকে তার ঠোঁটে আলতো করে একটি চুম্বন এঁকে দেয়। এরপর সে আর নিজেকে ধরে রাখতে পারে না, ঈশানকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমিয়ে যায়। শেষ রাত, ফজরের নামাজের সময় হঠাৎ ঈশানের ঘুম ভাঙে। চোখ খুলে সে দেখতে পায় তুলি তার বুকের ওপর পরম আয়েসে ঘুমিয়ে আছে। ঈশান কিছুক্ষণের জন্য তুলির মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকে। তার হৃদয়ে কোথাও যেন একটি পুরনো সুর বেজে ওঠে, কিন্তু তখনই তার ঘোর ভাঙে, পুরনো রাগ আর অভিমান ফিরে আসে। এই যে আপনি, উঠুন, সরুন এখান থেকে, আমি এখানে কি করছি? ঈশানের আওয়াজ সবার ঘুম ভেঙে যায়। তুলি ঘুম থেকে উঠে ঈশানকে দেখে প্রথমে ভয় পায়, তারপর আনন্দ আর কষ্টের মিশ্রণে তাকে আবার জড়িয়ে ধরে কান্না করে দেয়। এই ছাড়ুন আমাকে, একদম নাটক করবেন না। ঈশান, তুই এভাবে কথা বলছিস কেন? মা, ওনাকে বলো আমাকে ছাড়তে, একদম বিরক্তি লাগছে, আমাকে ঠকিয়েছে, এখন আবার ঢং করতে এসেছে। তুলি তোকে ঠকাইনি। ঈশানের মা তখন শুরু থেকে হৃদয়ের ষড়যন্ত্র, অনির ব্ল্যাকমেইলিং আর ঈশানকে রক্ষা করার জন্য তুলি ত্যাগের পুরো কাহিনীটা খুলে বলে। ঈশান পুরো কাহিনী শুনে অবাক হয়ে যায়, তার চোখে তখন অনুশোচনা ভরে ওঠে। ঈশান বুঝতে পারে তুলি সবটা তার ভালোর জন্যই করেছিল। এবার বল, কি বলবি? মানে কি? মানে করতে হবে না, সকাল হোক, হাসপাতাল থেকে ডিসচার্জ হলেই আজকে তোর সাথে তুলির বিয়ে হবে। আজকেই? হ্যাঁ, আজকেই। তোরা এখন থাক, আমরা বাড়ি থেকে আসি, এসে তোদেরকে নিয়ে যাব। এই কথা বলে ঈশানের মা ঐশীকে নিয়ে রুম থেকে বেরিয়ে যান। তুলি তখনও ঈশানকে জড়িয়ে ধরে রেখেছে। তুলি ঈশানের বুক থেকে মুখ তুলে চোখ বন্ধ রেখে বলে, এবার বলো আমি তোমাকে ঠকিয়েছি। আসলে আমি তো তুলি ঈশানকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁটজোড়া দখল করে নেয়। ঈশানের চোখ বড় বড় হয়ে যায়, সে এমন কিছু করবে আশা করেনি। প্রায় 5 মিনিট পর তুলি ঈশানকে ছেড়ে দিলে তখন ঈশান হাঁপাতে হাঁপাতে বলে, এটা কি হলো? কোনো কথা নয়, বেশি কথা বললে বিয়ের আগে এখানেই বাসর করে ফেলবো। তুলির কথায় ঈশান লজ্জাতে লাল হয়ে যায়। সে তুলিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। তাদের মধ্যকার সব অভিমান, রাগ আর ভুল মোজামুজি সমাপ্ত ঘটে এই হাসপাতালে। ঈশান তখনও তুলিকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তুলির বুকে মাথা রেখে সে যেন দীর্ঘদিনের সব কষ্ট আর ভুল বোঝাবুঝি ভার নামিয়ে দিল। সকালে মিষ্টি আলো কেবিনের ভেতর এসে পড়ছিল। জান পাখি, তুমি কেন আমাকে সত্যিটা বলনি? এত বছর ধরে কষ্ট পেলে আর আমাকে দূরে ঠেলে দিলে। আমি তো চেয়েছিলাম তোমার ভবিষ্যৎ সুরক্ষিত থাকুক, আমার পরিবারের সমস্যা যেন তোমাকে স্পর্শ করতে না পারে, আর তুমি তখন আমাকে ঘৃণা করো, এটাই সহজ ছিল। তুমি ভুলে যাচ্ছ, তোমার ভালো থাকাটাই আমার সবচেয়ে বড় সুরক্ষা। তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারতাম না, আর ঐশী আপুর জীবন বাঁচাতে তুমি যে সাহস দেখিয়েছো তার জন্য আমি চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাতে হবে না, তার চেয়ে বরং ভালো আমার পাশে থাকতে রাজি তো? রাজি না হয়ে উপায় আছে? তোমার মা তো বিয়ের ঘোষণা দিয়ে চলে গেলেন। তুলি ঈশানের কপালে আলতো করে চুমু খেয়ে বলে, আমার মা নয়, তোমার মা। তাদের এই খুনসুটির মাঝে কেবিনের দরজা খুলে যায়। ফারিয়া হাসি মুখে ভেতরে ঢুকে, হাতে 2টি কফির কাপ। আরে বাহ, আমি ভাবলাম এসে দেখবো ঈশান ঘুমিয়ে আছে, কিন্তু দেখছি বাসর শুরু হয়ে গেছে।
ফারিয়ার কথায় তুলি আর ঈশান দুজনেই লজ্জা পায়। তুলি দ্রুত ঈশানকে ছেড়ে একটু দূরে সরে বসে। ফারিহা, তুই এখানে? কেন? আমি আসবো না? আমার বেস্ট ফ্রেন্ডকে দেখতে আসবো না? ভাগ্যিস কাল রাতে তুলি আপু তোমাকে জড়িয়ে ধরেছিল, নইলে তুমি তো আজ সকালে উঠেই আমাকে তুলি আপুর নামে মিথ্যা কথা বলার জন্য বকা দিতে। ফারিহা, তুমি কিসের কথা বলছো? আমি কাল রাতে সবটা শুনেছি। আমি জানি ঈশান কেন তোমার উপর রেগেছিল, আর আমি এটাও জানতাম যদি তোমাদের সম্পর্ক ঠিক হয় তাহলে তোমাদের দুজনেরই উপকার হবে। তাই তো তোমাদের দুজনকে কাছাকাছি আনার জন্য একটু চেষ্টা করেছিলাম। তার মানে তুই সব জেনেও আমাকে বলিসনি? যদি বলতাম তাহলে কি তুমি বিশ্বাস করতে? তোমার রাগ তো তখন আকাশে ছিল। আমি চেয়েছিলাম তুলি আপু যেন নিজের মুখে সবটা বলে। তখন ঈশান ফারিয়ার দিকে তাকিয়ে আসে। সে বুঝতে পারে ফারিয়া শুধু তার ভালো বন্ধু নয়, সে তুলিরও একজন শুভাকাঙ্ক্ষীও। তুলি তখন উঠে ফারিয়াকে জড়িয়ে ধরে। ধন্যবাদ ফারিহা। এখন এসব ছাড়ো, কফি খাও। আর ঈশান, তুমি এখন কেমন ফিল করছো? মাথাটা একটু ভার, কিন্তু এখন তোমার জান পাখি আমার পাশে, তাই সব ঠিক। তাদের মধ্যে তখন হাসি ঠাট্টা চলতে থাকে। কেবিনের ভেতরে তখন ভালোবাসা আর বন্ধুত্বের এক মিষ্টি পরিবেশ সৃষ্টি হয়। তারা বুঝতে পারে জীবনে কঠিন পথ পেরোনোর পর এই ভালোবাসার বন্ধন কেউ ভাঙতে পারবে না। ঈশান আর তুলি তখন ফারিয়ার সাথে গল্পে মশগুল। ঠিক তখনই কেবিনের দরজা খুলে যায়। রুমের মধ্যে একসঙ্গে প্রবেশ করে দুই পরিবারের সকল সদস্য। ঈশানের বাবা, ঐশী, তুলির বাবা মা এবং অন্যান্য নিকট আত্মীয়রা। তাদের দেখে ঈশান আর তুলি দ্রুত সোজা হয়ে বসে। আরে বাহ, কি সুন্দর দৃশ্য! দুজনকেই একসঙ্গে দেখে মনটা শান্তি পেল। কেমন আছিস বাবা? এখন কেমন লাগছে? জি বাবা, এখন অনেক ভালো, চিন্তার কিছু নেই। সবাই যখন ঈশানের স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছিল তখন তুলির বাবা এগিয়ে আসেন। তার চোখে তখনও হৃদয়ের কাজের জন্য লজ্জা, কিন্তু তুলি আর ঈশানকে একসঙ্গে দেখে তিনি কিছুটা স্বস্তি পান। বেআই সাহেব, দেখুন যা হওয়ার হয়েছে। রিয়াদকে তার কর্মফল ভোগ করতে হবে, কিন্তু আমরা আর দেরি করতে চাই না। আজ সকালেই যা ঘটেছে, এরপর এই দুইজনের সম্পর্ক নিয়ে আর কোনো দ্বিধা রাখা উচিত নয়। আমিও তো সেটাই ভাবছি। কিন্তু আজকেই ঈশান তো সবে হাসপাতাল থেকে ডিসচার্জ হবে। তাতে কি? সামান্য একটা ব্যান্ডেজ বাঁধা আছে, তাতে কি এসে যায়? আমি বলি কি, আজকে ওদের বিয়েটা সেরে ফেলি, পরে না হয় বড় করে অনুষ্ঠান করা যাবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। ঈশান আর তুলিকে আর দূরে রাখা উচিত নয়। আমাদেরও এটাই মত। তুলির আর কোনো কষ্ট দেখতে চাই না। কি বলছো মা, এত তাড়াহুড়ো করে? একদম চুপ, এত কথা বলতে হবে না। যা বলছি তাই হবে। তোমরা দুজন আমাদের এতগুলো দিন ভুগিয়েছো, আর নয় আজই বিয়ে হবে। দুই পরিবারের সম্মতিতে মুহূর্তের মধ্যে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়। ঐশী আর ফারিয়া তখন উল্লাস প্রকাশ করে। আর দেরি কেন? তুলি, চলো, তোমাকে এখনই রেডি করতে হবে। এত তাড়াতাড়ি? হ্যাঁ জান পাখি, এত তাড়াতাড়ি? ঈশানের মুখে আবারও জান পাখি ডাক শুনে তুলির চোখ ভরে আসে। হৃদয়ের ষড়যন্ত্র আর অতীতের সব কালো মেঘ যেন মুহূর্তে উধাও হয়ে যায়। ঈশানকে ডিসচার্জের ব্যবস্থা করা হয়। ঈশানের মা তখন ঐশী আর তুলির মাকে নিয়ে তুলিকে তৈরি করার জন্য বাড়ি চলে যান। ঈশানকে নিয়ে তার বাবা ও ফারিয়া বাড়ি ফেরে। বাড়ির পরিবেশ তখন এক আনন্দময় উৎসবে মুখরিত। দু পরিবারের তাড়াহুড়োই আর চূড়ান্ত ভালোবাসার সিদ্ধান্তে দ্রুত সব ব্যবস্থা নেওয়া হয়। দুপুরের দিকে ঈশান হাসপাতাল থেকে ডিসচার্জ হয়। বিকেল নাগাদ তুলিকেও সাজানো হয় নতুন বধূর বেশে। ঈশানের মাথায় ব্যান্ডেজ থাকলেও তার চোখে তখন তুলির দিকে স্থির। সন্ধ্যা 7টার দিকে দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতে কাজী এসে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেন। ঈশান আর তুলি মুখোমুখি বসে আছে। তুলির চোখে তখন ভয় নয়, শুধু ভালোবাসা। ঈশানও তার হাতের ব্যান্ডেজ উপেক্ষা করে তুলির দিকে তাকিয়ে হাসছে। মা তুলি, আপনার কি ঈশানকে স্বামী হিসাবে কবুল? কবুল। ঈশান সাহেব, আপনি কি তুলিকে স্ত্রী হিসাবে কবুল? কবুল।
3বার কবুল বলার মধ্য দিয়ে তাদের সম্পর্ক দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, কষ্ট আর অভিমানের পর্দা সরিয়ে এক নতুন ভালোবাসার বন্ধনে বাধা পড়ে। তাদের বিয়ে সম্পূর্ণ হয়। পুরো বাড়িতে তখন আনন্দ আর স্বস্তির পরিবেশ। তুলি বাবা মা রিয়াদের কারণে পাওয়া লজ্জা ভুলে এই নতুন আনন্দ উদযাপনে মগ্ন হন। রাতে খাবার পর্ব শেষ হয়। হাসি ঠাট্টার মাধ্যমে সকলে নব দম্পতিকে শুভেচ্ছা জানায়। রাত তখন গভীর। ঈশান আর তুলিকে বাসর ঘরে পাঠানোর পালা। তুলি আর তার বন্ধুরা আগে ঘরে পৌঁছে দেয়। ঈশান তখন বুকে একরাশ উত্তেজনা নিয়ে বাসর ঘরের দিকে এগোয়। ঈশান তখন বাসর ঘরের দরজায় পৌঁছে। তখন সে দেখে দরজায় দুই পাশে ঐশী আর ফারিয়া হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, যেন দুজন দারোয়ান। আরে তোরা এখানে কি করছিস? যা যা, এবার আমাকে ভেতরে যেতে দে। দাঁড়া ঈশান, এত সহজে ভেতরে যাওয়া যাবে না। না না, একদম না। আমরা এত কষ্ট করে সারা রাত ঘর সাজালাম, আর তুই বিনা পয়সায় ভেতরে ঢুকে পড়বি? তা হবে না। কি বলছিস তোরা? এখন আবার কিসের টাকা? তোরা তো এমনিতেই আমার সব টাকা শেষ করে দিয়েছিস। এটা সে টাকা নয় রে ঈশান, এটা হলো বাসর ঘরের প্রবেশের মূল্য। টাকা ছাড়া ভেতরে ঢুকতে দিব না। না 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 না। হ্যাঁ, ঠিক বলেছ আপু। ভেতরে ভাবি একা একা বসে আছে, আর আমরাও সারা সন্ধ্যা খেটে ঘর সাজিয়েছি। অন্তত 50,000 টাকা দে, তারপর ভেতরে ঢুকতে দেব। কি বলছিস তোরা? তোরা তো আমার জীবন শেষ করে দিবি। এই রাতটা আমার জন্য কত গুরুত্বপূর্ণ তোরা বুঝছিস না? আমাকে ভিতরে যেতে দে। ঠিক। দরজার ওপাশ থেকে তুলি তাদের সব কথা শুনছিল আর মিটিমিটি হাসছিল। ঈশান তখন বুঝতে পারে এই দুজনের কাছে এত সহজে মুক্তি পাওয়া যাবে না। আমি এখন টাকা দিচ্ছি, তোরা যা খুশি তাই করিস। আমাকে তো ভিতরে যেতেই হবে, কিন্তু মনে রাখিস কাজটা ভালো করলি না। ঈশান তখন হাসতে হাসতে তার পকেট থেকে টাকা বের করে ঐশী আর ফারিয়ার হাতে দেয়। টাকা পেয়ে দুই ননদ খুশি হয়ে পথ ছেড়ে দেয়। ঈশান তখন দ্রুত পায়ে বাসর ঘরের ভেতরে প্রবেশ করে, দরজার ছিটকিনি লাগিয়ে দেয়। ঈশান তখন বাসর ঘরের ভেতরে প্রবেশ করে। তখন তার হৃদস্পন্দন দ্রুত হতে থাকে। ঘর জুড়ে বেলি আর গোলাপের সুবাস। তুলি তখন বিছানার একপাশে ঘোমটা টেনে বসে আছে। ঈশান ধীরে ধীরে দরজার ছিটকিনি লাগিয়ে তার দিকে এগিয়ে যায়। আমার জান পাখি। ঈশান তুলির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং আলতো হাতে ঘোমটা তুলে দেয়। তুলির লাজুক মুখটা দেখে ঈশানের মুখে হাসি ফোটে। তার সদ্য হওয়া স্ত্রীর চোখ তখন জলে ভরা। কাঁদছো কেন? আজ তো আমাদের খুশির দিন। আমি বিশ্বাস করতে পারছি না ঈশান, মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। এত সহজে আমাদের সব ভুল বোঝাবুঝি মিটে গেল, আর আমরা আজ একসাথে। ঈশান তখন তুলির কপালে আলতো করে চুমু দিয়ে বলে, এটা স্বপ্ন নয় জান পাখি, এটা সত্যি। তোমার সাহস আর ভালোবাসার জয়। ঈশান তখন বিছানায় উঠে বসে এবং তুলিকে নিজের কাছে টেনে নেয়। তুলি ঈশানের বুকে মাথা রাখে। ঈশানের মাথায় ব্যান্ডেজ বাঁধা দেখে তুলির চোখ আবারও চিকচিক করে ওঠে। তোমার মাথাটা, এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এটা ভাইয়ার। চুপ করো, শোনো। আজ থেকে আমরা শুধু আমাদের কথা বলবো, অতীত আর অন্য কারো কথা নয়। তোমার এই কিউট বরটাকে এখন ভালোবাসায় ভরিয়ে দাও। তুলি তখন হেসে ওঠে। সে ঈশানের বুকে মাথা রেখে আর পাঞ্জাবির বোতামগুলো খুলতে শুরু করে। এখন আমার শুধু একটাই কাজ, আমার বাবুটাকে সারা জীবনের জন্য নিজের করে নেওয়া। আমি তো তোমারই জান পাখি, চিরকালের জন্য। ঈশান তখন আর অপেক্ষা না করে তুলিকে নিজের কাছে টেনে নেয়। তুলি ঈশানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। দুজনের ভালোবাসার বাঁধন তখন পূর্ণতা পায়। তাদের দীর্ঘদিনের দূরত্ব, অভিমান আর লুকানো ভালোবাসা সবটাই যেন আজ রাতে এক হয়ে যায়। কেবিনে তখন শুধু দুই হৃদয়ের ভালোবাসার শব্দ। সে রাতে ঈশান আর তুলি তাদের ফেলে আসা দিনগুলোর গল্প করে, একে অপরের কাছে তাদের অব্যক্ত অনুভূতি প্রকাশ করে। তাদের এই বাসরাত কেবল শারীরিক মিলন ছিল না, ছিল দুই আত্মা এবং দুই পরিবারের পূর্ণ মিলনের এক পবিত্র বন্ধন। অবশেষে তুলি এবং ঈশানের ভালোবাসার গল্প তাদের জীবনের সবচেয়ে সুন্দর মোড়ে এসে থামল। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, পরিবারের গোপন ষড়যন্ত্র এবং হৃদয়ের হিংস্রতা সব কিছুকে পেছনে ফেলে তারা এক হলো। তাদের পূর্ণ মিলন কেবল দুটি মানুষের নয়, বরং দুটি পরিবারের মাঝে নতুন করে শান্তি ও বিশ্বাসের প্রতিষ্ঠা
করলো। ভুল বোঝাবুঝির আড়ালে লুকিয়ে থাকা আত্মত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসা, পারিবারিক সম্মান ও ঈশানের জীবন রক্ষার জন্য তুলির কঠিন সিদ্ধান্ত এবং পরবর্তীকালে ঈশানের পরিবারের প্রতি তার বিশ্বাস ও সাহসিকতা কিভাবে তাদের সম্পর্ককে চূড়ান্ত পরিণতি দেয়, তাই এই গল্পের মূল উপজীব্য। ভালোবাসার পথে ঘৃণা, ষড়যন্ত্র এবং অহংকার বাধা হতে পারে, কিন্তু সত্যতা ও আত্মবিশ্বাসের কাছে তা সবসময় পরাজিত হয়। গল্পটি আমাদের অনেক কিছুই শিক্ষা দেয়। তাড়াহুড়ো করে কাউকে বিচার করবেন না। সম্পর্ক ভাঙার আগে বা কারোর আচরণের জন্য তাকে দোষারোপ করার আগে তার পেছনের সত্য এবং কারণ জানার চেষ্টা করুন। ভালোবাসার জন্য সাহস প্রয়োজন। কঠিন পরিস্থিতিতে নিজের এবং প্রিয়জনের ভালোর জন্য সাহসী সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না, এমনকি যদি এর জন্য সাময়িকভাবে খারাপ সেজে থাকতে হয়। সত্যের জয় অনিবার্য। মিথ্যে এবং ষড়যন্ত্রের জাল ক্ষণিকের জন্য সফলতা আনতে পারে, কিন্তু সত্য একদিন ঠিকই প্রকাশ পাবে এবং ভালোবাসার বন্ধনকে রক্ষা করবে। তো দর্শক, চলে যাওয়ার আগে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর নতুনরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কাছে দুঃখিত, আপনাদের কাউকেই বিয়েতে দাওয়াত দিতে পারলাম না, সবাই ক্ষমা করে দিবেন। পরের বার অবশ্যই দাওয়াত দিব। আল্লাহ হাফেজ। সমাপ্ত।